পুলিশ রিমান্ডে মারা গেছে মুজাফফর। সকালে রিমান্ডে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মুজাফফর। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে টেস্ট রিপোর্টে তার হার্ট অ্যাটাক ধরা পড়ে। এরপরই মৃত্যু হয় মুজাফফরের। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় সরাসরি জড়িত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে মেজর মোহাম্মদ মুজাফফর হোসেন। এই হত্যাযজ্ঞে সরাসরি অংশ নেওয়া সেনা কর্মকর্তাদের মধ্যে মেজর মুজাফফর হোসেন ও ক্যাপ্টেন মোসলে উদ্দিন ছিলেন অন্যতম। শেখ হাসিনার সরাসরি নির্দেশে ভারতের মদদে জিয়াউর রহমানকে শেষ করে দেওয়া হয় এবং এর থেকে চাঞ্চল্যকর বিষয় হচ্ছে মেজর জিয়ার এই কাজের সাথে বা তাকে সরিয়ে দেওয়ার কাজের সাথে জড়িত ছিল বিএনপির প্রভাবশালী 10 জন নেতাকর্মী, যারা নাকি ইতিমধ্যে এখনো দেশে আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘাতক মুজাফফর হোসেন শেখ গ্রেফতারের পর রিমান্ডে স্বীকারোক্তি দিয়েছেন যে শেখ হাসিনা এবং ভারতের ষড়যন্ত্রেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অত্যন্ত নৃশংসভাবে প্ল্যান করে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়। কাঠগড়ায় ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাদের অবশ্যই বিচার হবে, কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিচারের কাঠগড়ায় তাদের দাঁড়ানো অবশ্যম্ভাবী। একটি মাত্র আচম্বিক ঘোষণা, আর তাতেই ঢাকা থেকে দিল্লি পুরো উপমহাদেশের রাজনৈতিক অন্দিলে যেন তীব্র এক শক্তিশালী ভূমিকম্প শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ে রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখে বুঝতে পেরেছেন। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই মূল বিষয়গুলো বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। একটি ছোট্ট ডিজিটাল ফুটপ্রিন্ট, একটি সাধারণ ফোন কল আর সাবেক এক গোয়েন্দা প্রধানের মোবাইল ফোন, এই তিনের সমন্বয়ে উন্মোচিত হলো বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর রহস্য। ঘটনা শুরুটা একটু পেছনে থেকে করা যাক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় গত মার্চ মাসে গ্রেফতার হন সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সাবেক প্রধান মাসুদ উদ্দিন চৌধুরী। গ্রেফতারের পর স্বাভাবিক আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই তার ব্যক্তিগত মোবাইল ফোনটি জব্দ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর সেই মোবাইল ফোনের ফরেন্সিক ডাটা অ্যানালাইসিস করতে গিয়েই তদন্ত কর্মকর্তাদের চোখ রীতিমতো কপালে ওঠে। বেরিয়ে আসে এমন এক চাঞ্চল্যকর তথ্য যা পুরো দেশের পলিটিক্যাল এবং ইন্টেলিজেন্স ল্যান্ডস্কেপকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ফরেন্সিক ল্যাবে মাসুদ উদ্দিন চৌধুরীর ফোনের ডাটা রিকভারি করার পর গোয়েন্দারা একটি অদ্ভুত প্যাটার্ন লক্ষ্য করেন। তার কল লিস্ট এবং মেসেজিং অ্যাপগুলোতে জন্ডো নামের একটি ছদ্মনামেই কন্ট্যাক্ট থেকে নিয়মিত যোগাযোগ করা হতো। বিশ্লেষণে দেখা গেছে গত 2 বছর ধরে এই জন্ডো নামের রহস্যময় ব্যক্তির সাথে মাসুদের অত্যন্ত নিবিড় যোগাযোগ ছিল। বিষয়টি আরও সন্দেহজনক হয়ে ওঠে যখন মাসুদের গ্রেফতারের পরেও এই জন্ডো থেমে থাকেনি। যে মাসুদের ব্যক্তিগত সহকারী ফারুকের সাথেও নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছিল। কিন্তু কে এই জন্ডো? কেনই বা সে একজন সাবেক ইন্টেলিজেন্স চিফের সাথে এত গোপন কোড ব্যবহার করে কথা বলতো? গোয়েন্দারা সর্বাধুনিক ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং সিআইডির অ্যানালাইসিসের মাধ্যমে অবশেষে নিশ্চিত হন যে এই জন্ডো আর কেউ নন। তিনি হলেন ৪৫ বছর ধরে ফেরার থাকা সেই মেজর মুজাফফর। ফরেন্সিকের বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী মুজাফফর বিদেশি বিভিন্ন থার্ড পার্টির অ্যাপ্লিকেশন যেমন হোয়াটসঅ্যাপ এবং ভাইবারের অত্যন্ত সিক্রেট কিছু গ্রুপ ব্যবহার করতেন। গ্রুপগুলো ছিল সম্পূর্ণ বেনামি এবং সেখানে বিক্ষিপ্ত কিছু ইংরেজি কোড ব্যবহার করা হতো। কিন্তু ডিজিটাল দুনিয়ায় অপরাধীরা যতই সতর্ক হোক না কেন, টেলিকম অপারেটরদের অ্যান্ডিং সাইট থেকে এক্সপোর্ট করা ডাটা কখনো মিথ্যা বলে না। এই কল ডাটা রেকর্ড বা সিডিআর এর মধ্যে কেবল ভয়েস কলই ছিল না, এর সাথে এসএমএস, কন্টেন্ট, ভৌগোলিক অবস্থান, বিটিএস টাওয়ারের সিগন্যাল এবং অফলাইন অনলাইন মুভমেন্ট অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে উঠে আসে। আর এই সূত্র ধরেই সিআইডি খুঁজে পায় সেই মেজরের মেয়েকে, যিনি একটি টেলিকম কোম্পানিতে কর্মরত ছিলেন। তার মেয়েকে অনুসরণ করেই শেষ পর্যন্ত গোয়েন্দারা পৌঁছে যান মেজর মুজাফফরের গোপন আস্তানা পর্যন্ত। এই গ্রেফতারের ঐতিহাসিক গুরুত্ব বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 1981 সালের 30 মে। চট্টগ্রামের সার্কিট হাউসে ঘটে যায় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ট্র্যাজেডি। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই আকস্মিক হত্যাকাণ্ড পুরো দেশকে এক গভীর শূন্যতার দিকে ঠেলে দিয়েছিল। সেই কালো রাতে সার্কিট হাউসের রাষ্ট্রপতির খুব কাছেই অবস্থান করছিলেন এই মেজর মুজাফফর। তিনি ওই হত্যা মামলার 6 নম্বর আসামি ছিলেন। কিন্তু পরবর্তীতে সামরিক আদালতে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার ঠিক আগেই অত্যন্ত সুকৌশলে তিনি গায়েব হয়ে যান। দীর্ঘ ৪৫ বছর পর সেই পলাতক মুজাফফর
আজ ঠিকই সেনা হেফাজতে বন্দী। তবে গোয়েন্দাদের অবাক করেছে মুজাফফরের সাইবার আচরণের অদ্ভুত পরিবর্তন। বিশ্লেষণে দেখা গেছে বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে মুজাফফর এবং মাসুদের মধ্যকার যোগাযোগটি ছিল অনেকটাই ওপেন। তারা এতটাই ওভার কনফিডেন্ট ছিলেন যে কেবল অনলাইন অ্যাপই নয়, জেনারেল লাইন টেলিফোনেও তারা নিয়মিত কথা বলতেন। তৎকালীন প্রশাসনের ছত্রছায়ায় তারা নিজেদের ধরা ছোঁয়ার বাইরে মনে করতেন। কিন্তু 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর তাদের সেই সাইবার আচরণ পুরোপুরি বদলে যায়। মুজাফফর যখন নিজের ডিজিটাল আইডেন্টিটি লুকাতে হাই অ্যান্ড ভিপিএন ব্যবহার করতে শুরু করেন এবং ছদ্মনামের আড়ালে পুরোপুরি হাইড হয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু ততদিনে যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে। আগের সেই 2 বছরের ওপেন সিডিআর ডাটাই মূলত গোয়েন্দাদের হাতে তার আসল লোকেশন তুলে দেয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, বাবার পর এবার কি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেই দুনিয়া থেকে শেষ করতে দেশে এসেছিলেন খুনি মুজাফফর? 2026 সালে নির্বাচনের পর দেশের রাজনৈতিক মানচিত্র সম্পূর্ণ পাল্টে যায়। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এক নতুন যুগের সূচনা করে। কিন্তু এত বিপুল জনপ্রিয়তার পরেও একটি অদৃশ্য বিপদের কালো ছায়া যেন প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছিল এই নেতৃত্বকে। অতি সম্প্রতি এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ প্রকাশ্যেই জনসভায় অত্যন্ত কড়া ভাষায় একটি শঙ্কা প্রকাশ করেছিলেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন, যে কোনো মুহূর্তে বর্তমান প্রধানমন্ত্রীকে চিরতরে সরিয়ে দেওয়ার একটি গভীর ষড়যন্ত্র চলছে। ক্ষমতার স্বার্থে তিনি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রি যাপন করতেও কঠোরভাবে নিষেধ করেছিলেন। কর্নেল অলির এই বিস্ফোরক সতর্কতার ঠিক পরপরই ডিবির জালে ধরা পড়েন মেজর মুজাফফর। এই 2 ঘটনার কাকতালীয় টাইমিং প্রমাণ করে যে পর্দার আড়ালে এক বিশাল এলিমিনেশন প্রজেক্ট বা সরিয়ে দেওয়ার মিশন অত্যন্ত নীরবে কাজ করে যাচ্ছিল। গোয়েন্দা নথির চরম দাবি অনুযায়ী একটি সুনির্দিষ্ট অ্যাসাইনমেন্ট নিয়েই দেশে ফিরেছিলেন এই মুজাফফর। তার মূল উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরিয়ে গোটা দেশে এক ভয়াবহ বিশৃঙ্খলা এবং ইমার্জেন্সি বা জরুরি অবস্থার সৃষ্টি করা। আর এই মাস্টার প্ল্যান বাস্তবায়নের ডেডলাইন নির্ধারণ করা হয়েছিল আগামী ডিসেম্বরের আগেই। এই ডেডলাইনের পেছনের কারণটাও বেশ স্পষ্ট। ভারতে বসে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনা কিছুদিন আগেই ঘোষণা দিয়েছিলেন যে তিনি আগামী ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরছেন। অর্থাৎ ভেতরের প্লটটি ছিল অত্যন্ত সুনিপুণ। দেশের ভেতরে থাকা স্লিপার সেল তাদের চূড়ান্ত মিশন সফল করবে, আর সেই বিশৃঙ্খলার সুযোগ কাজে লাগিয়েই পতিত স্বৈরাচার এবং তার দোসররা পুনরায় ক্ষমতা দখলের রাজকীয় মঞ্চে অবতীর্ণ হবে। এটি ছিল মূলত একটি কোঅর্ডিনেটেড স্টেট ক্যাপচার বা রাষ্ট্র দখলের সুপরিকল্পিত জাল। এই ষড়যন্ত্রের ডালপালা দেশের সীমানা ছড়িয়ে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা পর্যন্ত বিস্তৃত বলে ধারণা করা হচ্ছে। তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকেই দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক বিশাল ভূমিকম্প তৈরি হয়েছে। চীনের সাথে একের পর এক মেগা ইকোনমিক চুক্তির স্বাক্ষর, বিগত সরকারের আমলে করা ভারতের ইকোনমিক জোন চুক্তি বাতিল ঘোষণা এবং পাকিস্তানের সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের এক অভাবনীয় উন্নয়ন, এই সবকিছুই একটি বিশেষ মহলের রাতের ঘুম হারাম করে দিয়েছে। ঢাকার মাটিতে এখন কাউন্টার এসপিওনাজ বা পাল্টা গুপ্তচর বৃত্তির এক চরম স্নায়ুযুদ্ধ চলছে। ওপার বাংলার বিশেষ গোয়েন্দা সংস্থার এজেন্টরা যখন তৎপর হওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই কাউন্টার ইন্টেলিজেন্স হিসেবে পাকিস্তানের অত্যন্ত শক্তিশালী গোয়েন্দা সংস্থা আইএসআই পর্দার আড়ালে চরম অ্যাক্টিভ ভূমিকা পালন করছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন। আর এই 2 পরাশক্তির চরম গোয়েন্দা যুদ্ধের মধ্যেই ফসকে যায় প্রতিপক্ষের পুরো চাল। তাদের বিশেষভাবে ট্রেনিং প্রাপ্ত এই স্লিপার সেল মুজাফফর শেষ পর্যন্ত ডিবির অত্যন্ত নিখুঁত আধুনিক ফরেন্সিক ফাঁদে ধরা পড়ে যান। 45 বছর ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে চলা একজন দাগী আসামি, যাকে খুঁজে বের করা এক প্রকার অসম্ভব বলেই মনে হচ্ছিল, তাকে হঠাৎ করে খুঁজে পাওয়ার পেছনে যদি কোনো আন্তর্জাতিক কাউন্টার ইন্টেলিজেন্সের বিশেষ সিগন্যাল বা সহায়তা না থাকতো, তবে কোনোভাবেই তা এত দ্রুত সম্ভব হতো না। মুজাফফরের এই পতন প্রমাণ করেছে ষড়যন্ত্রের জাল যতই গভীর হোক না কেন, সার্বভৌমত্বের ঢাল তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। আগামী দিনের গভীর তদন্ত এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই স্লিপার সেলের আরও কতগুলো জট খোলে, এখন পুরো দেশের নজর সেদিকে। সমানে মাদ্রাসা বানাচ্ছেন, এই দেশ আফগানিস্তান হবে, পাকিস্তান হবে। তিনি এখানে প্রচন্ডভাবে মিথ্যাচার করেছে, অসংখ্য মিথ্যা কথা দিয়ে তিনি তার বক্তব্য পূরণ করেছে এবং সংস্কৃতি মন্ত্রীকে পাশে বসিয়ে তিনি এই ধরনের মিথ্যাচার যখন করেছেন, তখন সংস্কৃতি মন্ত্রীও কোনো কথাই বলেন নাই। বরং তিনি তো কিছু বলবেন না, কারণ সবই একই গোয়ালের গরু, সবগুলো একই গোয়ালের গরু। প্রথমে আমরা একটু ধরিয়ে দেই, তিনি বলেছেন যে ইউনূস সরকার আসার পরে বাংলাদেশ থেকে হিন্দু যে সমস্ত সচিব ছিল, ডিসি ছিল, সবাইকে বিদায় করে দিয়েছে, সবাইকে চাকরি থেকে বরখাস্ত করেছে। এইটা পুরা ডাহা একটা মিথ্যা কথা। এর প্রমাণ হিসেবে আমরা জনপ্রশাসনের ওয়েবসাইটে একটু ঘাটলাম, সেখানে 87 জন সচিব বা এই সমমর্যাদার কর্মকর্তাদের নামের তালিকা দেয়া আছে। এইখানে আমরা অন্তত 4 জনের নাম পেয়েছি যারা হিন্দু ধর্মাবলম্বী।
তাহলে তিনি যে বললেন একজন সচিব নাই, সবাইকেই ঝেঁটিয়ে বিদায় দিয়েছে, তাহলে তার এই কথা কি সর্ববই মিথ্যা। এরপরে তিনি বলেছেন বাংলাদেশে একটা ডিসি নাই, ওসি নাই, কিছুই নাই, সবগুলোকে বিদায় করে দিয়েছে। তার এই বক্তব্য শোনার পরে আমি 64টা জেলায় সার্চ করলাম যে এখানে হিন্দু ডিসি কয়জন আছে। আমি 3 জনের নাম পেয়েছি, আপনারা হয়তো আরো খুঁজে পাইতে পারেন। মেহেরপুরের যিনি বর্তমান ডিসি তিনি শিল্পী রানী রায়, আর কুড়িগ্রামের যিনি বর্তমান ডিসি তিনি অন্নপূর্ণা দেবনাথ। আপনাদের মনে আছে এই অন্নপূর্ণা দেবনাথের কথা, ওই যে মাহবুব আলম সালেহিনের নমিনেশন পেপার তিনি তড়িঘড়ি করে বাতিল করে দিয়েছিলেন সমস্ত শর্ত পূরণ করার পরেও, এবং তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন যে আদালতের মাধ্যমে আসেন। এই সেই অন্নপূর্ণা দেবনাথ। আর সিলেটে সারোয়ার আলমকে বিদায় করার পরে যাকে ভারপ্রাপ্ত ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল পিঙ্কি সাহা, তাহলে নাই কেন? এরপর আমি আরো একটু ঘাটতে গেলাম, ঘাটতে ঘাটতে যে আমি বাংলাদেশে এখন প্রায় 630টা থানা আছে, এই 630টা থানা সব তো আর দেখা সম্ভব না, তবে 130টার মতো দেখার পরে সেখানে 14 জনের নাম পাওয়া গেছে বর্তমান যারা ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাহলে এই যে এলজে ভৌমিক মিথ্যাচার করলেন, তারই মিথ্যাচারের কারণ আমরা বুঝি। তিনি অভিযোগ করেছেন যে আমাদের এদেশে কোনো দাম্মান দেওয়া হয় না। কেন? আপনার দাম্মান কেন দেওয়া হবে? আপনি কি বাংলাদেশকে ধারণ করেন? আপনি কি বাংলাদেশকে অন করেন? আপনি তো বাংলাদেশকে অন করেন না। আপনার হৃদয়ে আছে ওই ভারত। আপনি শয়নে স্বপনে জাগরণে নিশীতে সবসময় আপনার হৃদয়ের ভিতরে আপনি তো ভারতকে ধারণ করেন। আমরা তো এখানে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু এই হিসাবে যেতে চাই না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকেই তো এদেশের নাগরিক। এই দেশের আলো বাতাসে তারা বড় হয়েছে, এদেশের মাটিতে তারা মানুষ হয়েছে। কিন্তু এদেশের আলো বাতাসে বড় হয়ে তারা যদি এই দেশকে ধারণ না করে, তারা যদি অন্য কোনো দেশকে ধারণ করে, এই দেশকে যদি অন্য কোনো দেশের অঙ্গরাজ্য বানাতে চায়, তাহলে তাদেরকে কে এইখানে বসিয়ে রাখবে? আমরা ভুলে যাই নাই পিয়া শাহর কথা। পিয়া শাহ ডোনাল্ড ট্রাম্পের আগের মেয়াদে তিনি কি করেছিলেন? ডোনাল্ড ট্রাম্পের কাছে ছুটে গিয়ে তিনি নালিশ করেছিলেন যে বাংলাদেশে আমরা থাকতে পারছি না, আমাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। অথচ তখন আওয়ামী লীগ ক্ষমতায়। শুধু তাই নয়, এই কয়েকদিন আগে চৈতিশ চক্রবর্তী কি বললেন? তিনি বললেন যে বাংলাদেশ থেকে আমরা আলাদা হয়ে পৃথক হিন্দু রাষ্ট্র গঠন করব। এই যে দেশদ্রোহিতামূলক কথা, আপনারা তো এই দেশদ্রোহীদেরকেই সাপোর্ট করেন। শুধু তাই নয়, বাংলাদেশের একমাত্র থ্রেট হচ্ছে এই কাঁটাতার বেষ্টিত দেশটি। বাংলাদেশ অদূর ভবিষ্যতে যদি এখানে কোনো হুমকির সম্মুখীন হয়, কোনো বিপদের সম্মুখীন হয়, তাহলে একটি মাত্র দেশ, সেই দেশটি হচ্ছে ভারত। কিন্তু এই দেশকে নিরাপদ রাখতে, আপনার জন্মভূমিকে নিরাপদ রাখতে কোন দেশের সাথে সম্পর্ক বৃদ্ধি করা দরকার, কোন কোন দিক দিয়ে তার শক্তি বৃদ্ধি করা দরকার, এই চিন্তা আপনাদের মাথায় নাই। বরং আপনারা সব সময় চান বাংলাদেশ যাতে কোনো দিক দিয়ে সম্পূর্ণ না হয়। বাংলাদেশ যেন তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে না পারে, বাংলাদেশ যেন তার সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে না পারে, বাংলাদেশ যেন সামরিক প্রযুক্তির দিক দিয়ে কোনো রকম উন্নতি না করতে পারে। আপনাদের সবসময় এই চিন্তা। বাংলাদেশ যদি কোনো একটা প্লেন কিনতে যায়, ড্রোন কিনতে যায়, বা একটা যুদ্ধ বিমান কিনতে যায়, সবার আগে আপনি ঝাঁপিয়ে পড়েন। আপনারা ঝাঁপিয়ে পড়েন যেটা দরকার নাই। কেন আমরা খেতে পাই না? এটা কেন দরকার? এটা কেন আপনারা বলেন সেটা আমরা বুঝি। এরপরে তিনি মারাত্মক যে অভিযোগটি করেছেন, তিনি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা হয়ে গেছে, এই কথা এর আগে কে বলেছে? দেখেন তো মেলে কিনা। এই কথা এর আগে বলেছে ফজলুর রহমান। তার মানে কি ফজলুর রহমান আর এই এলজে ভৌমিক কোনো পার্থক্য আছে? দুটো একই, শুধু নামের ভিন্নতা। কিন্তু এই ফজলুর রহমানকেও যে চালায়, এই এলজে ভৌমিককেও সেই চালায়। তার আগে কে বলেছে? তার আগে বলেছে ববি হাজ্জাজ। একই গ্রুপের, একই গোয়ালের গরু এগুলো। ওনারা চরম উদ্বিগ্ন। এদেশে মাদ্রাসা শিক্ষার বিস্তার ঘটা দেখে ওনাদের চিন্তায় ঘুম হারাম হয়ে গেছে যে এই দেশ যদি পাকিস্তান হয়ে যায়, এই দেশ যদি আফগানিস্তান হয়ে যায়। 95% মুসলমানের দেশে একটা সেই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তুলবে, এতে তার এত মায়া কান্না যে এই দেশ যদি পাকিস্তান হয়ে যায়। এদেশ পাকিস্তান হলে তো আপনাদের সমস্যা, কারণ আপনারা তো এই দেশকে দখল করতে পারবেন না, লুটেপুটে খেতে পারবেন না। এদেশ যদি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়, তাহলে তো আপনাদের সমস্যা। আপনারা তো এগুলো অন করতে পারেন না, আপনারা তো এগুলো সহ্য করতে পারেন না। আপনারা চান যে কোনো ভাবে বাংলাদেশকে দুর্বল করে দিতে, যে কোনো ভাবে বাংলাদেশকে ওই দেশের সাথে, আপনার পিয়ারের দেশের সাথে মিলিয়ে দিতে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।